স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সুনীল গঙ্গোপাধ্যায়ের নাটকটি বইয়ের পাতা থেকে টিভিতে তুলে ধরেছিলেন দেবেশ চট্টোপাধ্যায়। প্রযোজনায় ছিলেন পাইকপাড়া ইন্দ্ররঙ্গ নাট্য দলের ইন্দ্রজিৎ চক্রবর্তী। দেবেশ যখন নাটকটি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিলেন সেই সময় সুনীল গত হন। দেবেশ চলে যান নাটকের জন্মদাতা স্ত্রী সতী গঙ্গোপাধ্যায়ের কাছে। এরপর তার অনুমতিতেই তৈরি হয় নিঃসঙ্গ সম্রাট ও সময়। রুমন বলতে থাকে। তাজদিদ মুচকি হেসে ডান হাতটা ওর কাঁধের ওপর রাখলো। আলতো চড় মেরে থামতে বোঝালো। তারপর আফিফকে বলল, কানে গেছে? আফিফ মাথা ওপর নিচ করে হ্যাঁ বোঝালো। তাজদিদ ওকে এক শব্দের সবচেয়ে সহজ প্রশ্নটাই করেছিল, তার জবাব দিতে পারেনি ও। কিন্তু রুমন দুই শব্দের প্রশ্নে পুরো অনুচ্ছেদ রচনা করে ফেলেছে। আফিফ দৃষ্টি নিচু করে নিল। তাজদিদ আবারও বলল, মাথায় গেছে? নিজ দিক তাকিয়ে থাকায় এই কথাটা আফিফ শোনেনি। ওর পাশের ছেলেটা ওকে ধাক্কা লাগালো। আবারও চোখ তুলে তাজদিদের দিকে তাকায় আফিফ। তাজদিদ বলল, ভার্সিটিতে সবাই নিজ নিজ যোগ্যতায় পড়তে আসে, আর এই যোগ্য মানুষগুলোর একজনকেও এক বিন্দু অপমান অপদস্থ করার যোগ্যতা তোমার নেই। পরের বার কাউকে একটু ছোট করে কথা বলার আগে আমাকে স্মরণ করো। ম্যানার শেখানোর আমার বহু বছরের অভিজ্ঞতা আছে। শেষ কথাটা বেশ জোর দিয়ে বলেছে তাজদিদ। বলা শেষে ঘাড় নাড়িয়ে বোঝালো তাথই রুমনকে সরি বলতে। আফিফের রাগ এতক্ষণে ওর চেহারায় ফুটে উঠল। এক পলক তাথইর দিকে তাকিয়ে তেজি গলায় সরি বলল ও। তারপর এক মুহূর্ত না দাঁড়িয়ে হনহনিয়ে চলে গেল ওখান থেকে। তাজদিদ রুমনের কাঁধে হাত রেখে শরীরের ভর কিছুটা ছেড়ে দেয়। বাঁ হাতটা লাঠি থেকে বের করে শার্টের ডান হাতা ঠিকঠাক করার চেষ্টা করে। আফিফকে চড় দিতে গিয়ে হাতা নেমে গিয়েছিল। রুমন কেবল দেখছে তাজদিদকে। অতি কষ্টে কান্না করা থেকে নিজেকে আটকে রেখেছে ও। তাজদিদ হাতা ঠিক করে আবারও লাঠিতে ভর করে দাঁড়ালো। রুমনের কাঁধ থেকে হাত সরিয়ে হাসি মুখে বলল, নিজের মতো থাক রমন, কিন্তু এদের মতো কাউকে বলার সুযোগ করে দিও না। তোমার ব্যক্তিত্ব একান্তই তোমার, বুঝেছ? রুমন চোখ বন্ধ করে নিয়ে মাথা ওপর নিচ করে ওর দু চোখ বেয়ে জল গড়ায়। একটা ঢোক গিলে গলা ভেজালো। চোখ মুখ মুছে নাক টেনে বলল, টিনেজ থেকে সত্যি কিছু ফ্যান্টাসি আছে তাজদিদ ভাই, কিন্তু সেগুলো আমার আত্মসমর্পণে সুপরিচিত না। আমি ওদের কাউকে কোনোদিন সুযোগ দেব না এমন কিছু বলার। তাজদিদের হাসি প্রসারিত হয়। আরেক পলক তাথইয়ের দিকে তাকায়ও। তারপর লাঠিতে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে পাশ কাটিয়ে চলে যায় ও। তাথই স্থির রইল, পেছনে ফিরে তাকালো না। কিন্তু শার্লি রুমন কৃতজ্ঞতার চোখে তাজদিদের চলে যাওয়া দেখল। শার্লি একটা চমৎকার হেসে বলল, তাজদিদ ভাই ইজ দ্য বেস্ট। কথাটা কানে আসতেই কয়েকবার দূরে থেমে যায় তুল্য। আফিফ ক্লাসে গিয়ে হুড়স্থুল বাঁধিয়েছে। নিজেরই বই খাতা বেঞ্চে থেকে ফেলে দিয়েছে। বারবার কান থাপড়াচ্ছে, মাথা ঝাড়া মারছে। ওর সাথে দুইটাকে জিজ্ঞেস করেও কেউ কিছু জানতে পারেনি। ক্লাসে তাথইকে না দেখে তুল্য সন্দেহ হয়, তাই তৎক্ষণাৎ ক্লাস থেকে বেরিয়ে এসেছে ও। আর করিডোরে এসে সবার আগে শার্লির কথাটা কানে যায় ওর। তুল্যর পেছন পেছন বুঝো এসেছে, তবেও দাঁড়িয়ে গেলেও বুঝো থামেনি। তাথইকে দেখলেই যেন রাজ্যের আদর পাওয়ার ইচ্ছে থাকে ওর। বুঝো ছুটে এসে তাথইয়ের পা ঘষতে লাগলো। তাথই ওর দিকে স্থির চোখে চেয়ে থেকে বলল, দূরে থাকো, অনেক কষ্টে নিজেকে সামলেছি, আবার দুর্বল হয়ে পড়তে চাইছি না আমি। রিঙ্কি বই খাতা সামনে নিয়ে চুপচাপ বসে আছে। ওর দৃষ্টি তাজদিদের পায়ের দিকে। ও পড়ছেও না, লিখছেও না। পড়া বুঝিয়ে দিয়ে 2 মিনিট হলো ওর মৌনতা পর্যবেক্ষণ করছে তাজদিদ। 3 দিন পর রিঙ্কিকে পড়াতে এসেছে ও। এই 3 দিনের একদিন ক্লাস থাকলেও ক্যাম্পাসে যায়নি। পায়ের ব্যথাটা এখন আর নেই, তাই পড়াতে এসেছে ও। রিঙ্কির হেলদোল নেই দেখে এবারে মুখ খুলল তাজদিদ। একটা কলম হাতে নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো ও। বলল, তুমি কি পড়বে না আজ? আপনার পায়ে অনেকটা জখম হয়েছে তারসিদ ভাই, অনেকটা জোরে চোট পেয়েছিলেন আপনি। জবাব দিয়ে রিঙ্কি তাজদিদের দিকে তাকালো। তাজদিদ নিজের পায়ের দিকে তাকিয়ে পা কিছুটা গুটিয়ে নিল। তামজিদের মতো ও ভেবেছিল 3 দিনে একদিন না একদিন রিঙ্কি প্রীতিকানিস যাবে ওকে দেখতে। আর
আর সেটাকে ইস্যু করে আরেক দফায় রিঙ্কির বাবার সাথে কথা বলবেও। কিন্তু ওকে ভুল প্রমাণ করে 3 দিন বাধ্য মেয়ের মতো অনলাইনে পড়েছে রিঙ্কি। মনে মনে খুশি হয়েছিল তাসদিদ, ভেবেছিল রিঙ্কি সত্যিই হয়তো নিজেকে সামলে নিয়েছে। কিন্তু এই বাসায় আসার পর আবারও ধারণা বদলাতে শুরু করেছে। তাসদিদ বলল, এখন ঠিক আছে আমি। কিন্তু 3 দিন ঠিক ছিলেন না আপনি। অতি ধীরে বলল রিঙ্কি। তাসদিদ শুনল কেবল, কিছু বলল না। সামনেই রিঙ্কির অ্যাডমিশন, অযাচিত ঝামেলা চাইছে না ও, আবার না পারছে এসপার ওসপার করতে। সে সময় দরজায় নক করে মেয়েকে কোলে নিয়ে ঘরে ঢুকলো রোজি। ওর পিছনে এক সহকারী খাবার ট্রে নিয়ে ঢুকলো। রিঙ্কি অঙ্ক করতে লাগলো। তাসদিদ উঠে দাঁড়িয়ে রোজির মেয়েকে কোলে নিল। ওর সাথে দুষ্টুমি করতে করতে বলল, আরে তুমি তো দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছ লিল গার্ল, বাট আম্মুর মতো হওনি। ও দেখতে একদমই তোমার মতো হয়নি দেখতে রোজি। ঠিকই বলেছ, আমার ননসাও বলেছিল ও আমার মতো হয়নি, ও নাকি দেখতে ওর দাদির মতো হয়েছে। দাদির নামের প্রথম অক্ষরে মিল রেখে নামও রেখে গেছে সে। তাই নাকি? নাম কি রেখেছ ওর? কি নাম তোমার? তাথই। রোজির জবাব শুনে বাচ্চাটাকে দোলাতে দোলাতে হঠাৎই আটকে গেল তাসদিদ। কিছুটা অপ্রস্তুত হয়ে রোজির দিকে তাকালো, জোরালো হেসে বলল, কি? তাথই, তাথই শাবনাম। ওর দাদির নাম ছিল তাহুরা শাবনাম। ওটাতে মিল রেখে ওর ফুফু রেখেছে নামটা। সুন্দর না? তাসদিদ আবারও বাচ্চাটার দিকে তাকালো, হাত নাড়াচাড়া করে বাচ্চাটা খেলছে ওর কোলে। অজান্তেই চেনা নামটার সাথে ওকে মেলানোর চেষ্টা করতে লাগলো তাসদিদ। খেলতে খেলতে ওর শার্টের কলারের কাছের বোতাম আঁকড়ে ধরল বাচ্চাটা। ছোট্ট মুঠোটাতে কলারের বোতাম দেখে তাসদিদ শব্দ করে হেসে ফেলল। আপন মনে বলে উঠল, এই না হলে তাথই, নামের সম্মান রেখেছ বটে। টেবিলে থাকা নিজের পানির বোতলটা ঠেলে ফেলে দিয়ে টুলে বসা থেকে দাঁড়িয়ে গেল তাথই। উঁচু থেকে শব্দ করে ফ্লোরে পড়ল বোতলটা। চমকে উঠে পুরো ক্লাস তাথইয়ের দিকে তাকালো। তুল্য বাদে বেশ স্বাভাবিকভাবে বইয়ে মুখ গুজে রইল ও। ল্যাবে 8 ঘন্টা হলো অপেক্ষা করছে ওরা। তুল্য জানে এই 8 ঘন্টা অপেক্ষার বিনিময়ে কিছু তো ভাঙচুর করা যায় ছিল তাথইয়ের, তাই বিন্দুমাত্র অবাক হলো নাও। আওয়াজ শুনে ল্যাব সহকারী আঁতকে উঠলেন, হাঁক ছেড়ে বললেন, এই ছেলেমেয়েরা কে কি বাংলে? এই ল্যাব ক্যাম্পাসে সবচেয়ে এনএসএর ল্যাবগুলো একটা। তোমরা কি? আমার ফ্রেন্ডের বোতল ফ্লোরে পড়েছে, কারো টাকের ওপর পড়েনি। খিচানো স্বরে জবাব দিল শার্লি। সহকারী চুপ করে গেলেন। এবারে বই থেকে চুপ তুলে তাকালো তুলল। শার্লি আপ্রণ গায়ে পড়া বাদ দিয়ে কোমরের সাথে বেঁধে রেখেছে। টুলে বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে। তুল্যর কপালে ভাঁজ পড়ে, মনে মনে বলে ওঠে, বিয়াতক মেয়ে একটা। মেয়ে বলছি কেন, এর মধ্যে তো মেয়ের মাটাও নেই একমাত্র। একবার মোবাইলের ক্যামেরায় বুজোকে দেখে নিয়ে নিজের পড়ায় আবারও মনোযোগ দেয় তুল্য। তাথই দেখলো আশেপাশে সবাই ওর দিকে তাকিয়ে আছে। স্পষ্টভাবে বলল, ইয়াহ, এইভাবে বেকুবের মতো দেখা আর অপেক্ষা করা ছাড়া তো তোমাদের আর কোনো কাজ নেই, রাইট? আমি তো ভাবলাম আপনারই কোনো কাজ নাই, এই জন্যই আপনি বোতলটা ফেলে দিলেন যাতে কাজ করতে পারেন। ফ্লোরে বোতল ফেলাটা একটা কাজ, ফ্লোর থেকে বোতল তোলাটাও একটা কাজ। পাল্টা জবাব শুনে সামনে তাকায় তাথই। সেই সাথে বাকি সবারও নজর কাড়ে মাস্ক, অ্যাপ্রন, গ্লাভস পরিহিত যুবক হাতের ফাইল কাগজপত্র ডাইসের সামনে টেবিলটায় রাখলো। তাথই সব ভুলে তার আশেপাশে তাকিয়ে লাঠি খুঁজল, পেল না। অবশ্য না থাকারই কথা, টুর্নামেন্টের পর বেশ কদিন পেরিয়েছে। আরও একবার যুবকের চোখে তাকায়ও। তার উজ্জ্বল চোখের তারারা যেন ওকে বলে দেয় মাস্কের আড়ালে থেকে ওকে প্রতি উত্তরকারী অন্য কেউ নয়, তাসদিদ। এমন জবাব তাসদিদ ছাড়া আর কেই বা দেবে ওকে? তাসদিদ ক্লাসের সবার উদ্দেশ্যে বলল, প্রজেক্টের জন্য ম্যাম কেবিনে রেখেছিলেন, এটাই আমার লেট করার কারণ। ওনার সাথে কথা বলার সময় সুযোগ ছিল না আপনাদের সিআরকে বিষয়ে জানানোর। সরি ফর দ্যাট। যদি আপনাদের আর কোনো সমস্যা না থাকে, মে উই। সবাই ঠিকঠাক মতো নিজেদের গ্রুপ নিয়ে দাঁড়িয়ে যেতে লাগলো। তাসদিদ প্রতিটা দলকে কাগজ দিল একটা করে। তাথই বোতল তুলে কাজে মনোযোগ দিল। আর চোখে কয়েকবার দেখল তাসদিদ হাতে ধরে সবাইকে দেখাচ্ছে, শেখাচ্ছে। কিছু কিছু জিনিস নিজের খাতায়ও নোট করছে। শার্লি গা ছাড়া ভাবে টেস্ট টিউব ঝাঁকাচ্ছিল। তাসদিদের দিকে তাকিয়ে থেকে বলল, এইভাবে হাতে কলমে ল্যাব করালে অনার্স শেষে নিজেকে হ্যামিল্টন স্মিথের বংশধর বলে পরিচয় দিতে আমার একটু বুক কাঁপবে না। ম্যাম যখন এনাকে প্রজেক্টের
ইনচার্জ হিসেবে রেখেছেন, তার মানে এই ভাই নিঃসন্দেহে একজন ভালো স্টুডেন্ট। শুধু একটা জিনিস বুঝলাম না, উনি এখনও নিজের পরিচয়টা দিল না কেন? মুখও লুকিয়ে রেখেছে। পরিচয় দিলে কি সমস্যা? দুদণ্ডের জন্য তাথইয়ের হাত থামে। পুনরায় কাজে মনোযোগ দিল। শার্লির দিকে না তাকিয়ে বলল, এই ধরনের চিন্তা করার জন্য এক্সট্রা মার্কস আছে শার্লি, কিপ ইট আপ। শার্লি থতমত খেয়ে নিজের কাজে মনোযোগ দেয়। কাজ করতে করতে হঠাৎই কিছু গরমিল লক্ষ্য করলো তাথই। ওর হুট করেই মনে হলো ওকে দেওয়া এক্সপেরিমেন্টের সাথে প্রজেক্টের ফাইনাল লাইন মিলবে না। কাজ থামিয়ে শুরু থেকে সবটা আবারও পড়তে থাকে ও, আর সবটা পড়ে আনমনেই বলে ওঠে, মিলছে না। এটুকু শুনে শার্লি সহ ওদের দলের বাকিরা কিছুটা অবাক হলো। তাথইয়ের করা এক্সপেরিমেন্টের ফাইনাল রেজাল্ট আসবে না এমনটা আশাতীত ছিল ওদের, কারণ তাথইয়ের হাত পরীক্ষণে এতটাই পাকা যে আগের সেমিস্টারগুলোতে যেখানে আলো তুল্যরও মেলাতে 2 থেকে 3 বার পরীক্ষণ দেখতে হয়েছে, তাথই সেটা প্রথমবারেই মিলে গেছে। কিন্তু এবার সেই তাথইয়েরই মিলছে না। শার্লি বলল, মিলছে না মানে? তো ভুল হয়েছে? না, আমাদের ফেল করাতে ইনচার্জ ইচ্ছে করে হেডলাইনে 19-20 করেছে। শান্তশিষ্ট জবাব দিল তাথই। শার্লির চোখ কপালে ওঠে, বড় বড় চোখ করে আশেপাশে তাকায়ও। বাকি দলগুলো বেশ মজায় মজায় নিজেদের কাজ করছে। ইনচার্জ আলোর দলকে কিছু একটা শেখাতে ব্যস্ত। তাথই কিছুক্ষণ চুপ থেকে পেছনে ফিরল। আলোর কলম পড়ে গিয়েছে নিচে, ওটা তোলার জন্য নিচু হয়েছে ও। ওঠার সময় টেবিলের কোণায় মাথা লেগে যায় ওর, কিন্তু সৌভাগ্যবশত চোট লাগে না, কেননা তাজদিদ আগে থেকেই টেবিলের কোণে হাত রেখে কথা বলছিল। শার্লি বিস্ময়ে বলল, এত কেয়ারিং একটা মানুষ ইচ্ছে করে আমাদের ফেল করাবে? এই এক্সপেরিমেন্ট আমি করব না। শার্লিকে জবাব না দিয়ে নিজের মতো জানালো তাথই। উচ্চস্বর শুনে পুরো ক্লাস আরও একবার ওর দিকে তাকায়। এবারেও তুলল হতাশ। বিরক্তি নিয়ে ঘাড় ডলতে ডলতে জবাব দিল, তো বের হয়ে জানা ল্যাব থেকে, তোকে কে জোর করেছে? তাথই হাত মুঠা করে দাঁড়ায়। তাজদিদ তুল্যকে নিজের কাজ করতে বলে তাথইদের টেবিলে এগোলো। ল্যাবের এক কোণে আফিফ আর ওর সাথে ছেলেগুলো মনে প্রাণে চাইতে থাকে এই তেজ দেখানোর জন্য ইনচার্জ ওকে বার করে দিক। তাজদিদ দেখলো তাথই পরীক্ষণের সবটা ঠিকঠাকই রেখেছে। বুকে হাত কুচে অতি নম্র গলায় বলল, ইয়েস, কি সমস্যা? গত সপ্তাহে ডিএনএ ইলেকট্রোফোরেসিস করিয়ে এই সপ্তাহে আমাদের আরএনএ ইলেকট্রোফোরেসিস টাস্ক দেওয়ার মানেটা কি? তাথই টের পেল মাস্কের আড়ালে তাজদিদ হাসছে, তবে স্বাভাবিক ভঙ্গিতে মুখে বলল, আপনাদের ফেল করানোর জন্য। আই নো দ্যাট, কিন্তু এমনটা আমি হতে দিচ্ছি না। আপনার এগেইনস্টে ম্যামকে কমপ্লেইন করবো আমি। এই 10টা মার্কের দাম আপনার কাছে না থাকলেও আমার কাছে তো আছে। হ্যাঁ যান, সমস্যা নেই, যাকে খুশি গিয়ে তাকে কমপ্লেন করুন আপনি। তাথই মুখের মাস্ক গায়ের অ্যাপ্রন খুলে ফেলল। বড়সড় দম নিয়ে পা বাড়ালো ল্যাবের বাইরে আসবে বলে। তাজদিদ পেছন থেকে গলা উঁচিয়ে বলল, বাট ম্যাডাম, আপনি যাকে কমপ্লেন করতে যাচ্ছেন সেই আমাকে বলেছে আপনাদের হুবহু টাস্ক না দিতে। আপনার কমপ্লেন কি তিনি আদৌ গ্রহণ করবেন? তাথই থামলো, পেছনে ফিরে বলল, ম্যাম এটা বলতে পারেন না, এটা সিলেবাসে নেই। টোটাল ওয়েস্ট অফ টাইম। ম্যাম সবই পারেন, তাছাড়া এটাকে ওয়েস্ট অফ টাইম বলছেন কেন? এটার দাম তো সেই 10 নম্বর কিছুক্ষণ আগে যেটাকে আপনি মহামূল্যবান বলছিলেন। তাথই যুক্তি ফুরায়। তাজদিদ নিঃশব্দে হেসে আবারও বলল, ডিপার্টমেন্ট জানে আপনারা শুধু নম্বরের লোভে মুখস্থ করছেন, শেখার উদ্দেশ্যে না। এত ইজিলি আপনারা মুখস্থবিদ্যা চালিয়ে নাম্বার পেয়ে যাবেন, ডিপার্টমেন্ট তো আর সেটা হতে দিতে পারে না বলুন। সো দিস ওয়াজ কাহানি মে টুইস্ট। আমি এক্সপেরিমেন্ট করাবো, একটা টাস্কে দিব রিলেটেবল আরেকটা। যদি মেইন থিওরিতে কোনো সমস্যা হয় আইল বি দেয়ার, কিন্তু এই রিলেট করার প্রসিজিওর আপনারা নিজেরা আবিষ্কার করবেন। নাও কাম অ্যান্ড ফিনিশ দ্য টাস্ক। আমার দেয়া পেপারে মেইন থিওরি দেয়া আছে। তাথইয়ের ম্যামের উপর রাগ হলো। যে টাস্ক তাজদিদ করিয়েছিল তা করতেও তাজদিদের পেপারও লাগতো না, ওটা তো আগেই মুখস্থ করে এসেছেও। কিন্তু নতুন টাস্ক করতে আলাদা করে মাথা খাটাতে হবে, আর সেটা ফাইনালে আসবে না, এটুকু ভেবেই রাগ হলো ওর। টেবিলের সামনে এসে দাঁড়ালো তাথই। পুরো পরীক্ষণটা পুনরায় করতে হবে ওর। দলের বাকিদের কাজ বুঝিয়ে দিয়ে পরীক্ষণ যন্ত্রটা খোলার জন্য রাগ নিয়ে হক টানতে লাগলো ও, কিন্তু খুলতে পারছে না। বেশ জোরে টানাটানি করার পরেও হুক খুলছে না। হঠাৎই ওর ডান পাশ দিয়ে একটা হাত হুকটা ধরে, কেঁপে উঠে ঘাড় ঘোরায় তাথই। হাতের মালিক একদম ওর ডান কাঁধের ওপর মাথা এগিয়েছে।
তাথই বিস্ফোরিত চোখে চেয়ে রইল তার দিকে। তাসদিদের তীক্ষ্ণ দৃষ্টি সামনের যন্ত্রটায়। হুকটা দক্ষ হাতে খুলে দিয়ে তাথইর দিকে তাকালো, বলল, এই রাগ নামক অপ্রয়োজনীয় আবেগকে কন্ট্রোল করুন ম্যাডাম। অহেতুক রাগ দেখালে আমি আপনার নম্বর কাটতে বাধ্য হব। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শান্ত ভঙ্গিমায় রীতিমতো ধমকি দিয়ে সরে যায় তাসদিদ। তাথই এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর চলে যাওয়ার দিকে। আজ প্রথমবারের মতো কারো ধমকি শুনে ওর রাগ হলো না, বরং রাগে উষ্ণ হয়ে থাকা রক্তস্রোত যেন শীতলতা অনুভব করলো। প্রথমবারে প্রতিক্রিয়া করার সুযোগ পেয়েও ও প্রতিক্রিয়া দেখালো না। দমকা হাওয়ার মতো উড়ে এসে মন জুড়ে ভর করলো স্থিরতা। প্রথমবারের মতো ওর মনে হলো সত্যি রাগ অপ্রয়োজনীয় আবেগ। অজান্তেই নিজেকে স্থির রাখা, অকারণ রাগ দমন করতে শেখা, নিজের সবটা পরিবর্তন অনুভব করলো তাথই। তাসদিদ ওকে রাগানোর জন্যই কথাটা বলেছে সেটাও বুঝলো, কেবল বুঝে উঠতে পারল না এই অপ্রয়োজনীয় আবেগকে দমন করতে জানা প্রয়োজনীয় আবেগ ও কবে আয়ত্ত করেছে। কার জন্য এই প্রয়োজনীয় আবেগ ওর কাছে গুরুত্ব পাচ্ছে? পরিণতি কী সে আবেগের? তার শেষেই বা কোথায়? সবচেয়ে বড় কথা, তাতুই আলফেজকে দমিয়ে দেওয়া সে প্রয়োজনীয় আবেগের নামই বা কী? আর ইউ সিরিয়াস? ওই আফিফের জন্য 4 দিন হলো ক্যাম্পাস যাস না তুই? তীব্র আক্রোশে কথাটা বলল শার্লি। রুমন বিছানায় মাথা নিচু করে বসে আছে। ওর পড়ার টেবিলের চেয়ারটায় তাথই বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। গত 3 দিন রুমন ক্যাম্পাসে যায়নি, কেবল টুকটাক মেসেজে কথা হয়েছে ওদের। তাথই শার্লি ভেবেছিল যাই হয়ে যাক, একটু সময় নিয়ে রুমন আগের মতো ঠিক হয়ে যাবে। তাই 3 দিন ওর ক্যাম্পাস না যাওয়াতে ওরা বলেনি কিছু। কিন্তু আজকে যখন ক্যাম্পাসে গিয়ে দেখেছে রুমন আসেনি, দুজন মিলে সোজা বাসায় চলে এসেছে ওর। রুমনের বাবা ব্যবসায়ী মানুষ, মা গৃহিণী, ওর ছোট ভাই আছে একটা। তাথই শার্লিকে চেনে সবাই। ওরা বাসায় আসায় বেশ খুশি হয় রুমনের মা। 10 মিনিট হলো ওরা রুমনের ঘরে এসেছে ওর সাথে কথা বলার জন্য। আর এইটুকু সময়ে রুমন শুধু বলেছে ওর ক্যাম্পাসে যাওয়ার ইচ্ছে নেই। তারপর থেকে শার্লি অনেক কথাই বলেছে, কিন্তু রুমন নীরব থেকেছে। তাথই মুখ খুলল এবারে, বলল, ক্যাম্পাসে যাসনি কেন? সেমিস্টার ব্রেক চলছে, অবশ্য ক্লাস থাকলেও আজ ভার্সিটি যেতাম না। পড়াশোনা ছেড়ে দিচ্ছিস? বেঁচে থাকার অবলম্বনকে কি করে ছেড়ে দেই বলো? আমি শুধু সময় চাইছি। তোর মনে হয় না তুই আফিফের মতো কারো কথা একটু বেশিই ভাবছিস? রুমন চোখ তুলে চাইল, মৃদু হেসে বলল, ভাবনার কারণ আছে বলেই ভাবছি। ও আমাকে কিছু বললে আমি সেটা কানে তুলতাম না তাথই, কিন্তু ও তোকে নিয়ে। রুমন কথা শেষ করে না। তাথই শার্লি প্রসারিত চোখে চেয়ে রইল ওর দিকে। শার্লি কিছু বলতে যাবে, তাথই ওকে থামিয়ে দিয়ে বলল, তুই এটা ভালো করেই জানিস আমি তা কানে তুলিনি। সেটা তোর ভুল। রুমনের এ হেন স্পষ্ট জবাব শুনে তাথই শার্লির বিস্ময় সীমা পার করল। থমকে রইল তাথই। শার্লি রীতিমতো কথা বলাই ভুলে গেল যেন। তাথই আস্তে ধীরে উঠে দাঁড়ালো। ওকে দাঁড়াতে দেখে রুমনও দাঁড়িয়ে গেল। তাথই শক্ত কণ্ঠে বলল, ফাইন, কিন্তু আমার ভুলটা তুই ঠিক কিভাবে শুধরাতে চাইছিস? আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়ে? প্রয়োজন হলে সেটাই করব। তুই কি পাগল? শার্লি তো তেড়ে এগিয়ে আসছিল। সে সময় ওয়ার্ড্রবের ওপরে একটা বড় ফাইল ওর হাতের সাথে লেগে নিচে পড়ে যায়। থেমে যায় শার্লি। ফ্লোরে পড়ে একটা ডকুমেন্টে ফাইলের বাইরে বেরিয়ে আসে। তাথইয়ের চোখ যায় কাগজটায়। ওটা দেখেই চোখ ভরে উঠল ওর। রুমন চুপচাপ এসে ফাইলটা তুলল। শার্লি আবারও কিছু বলতে যাবে, তাথই আটকে দিল ওকে। রুমনের দিকে তৃপ্ত হেসে বলল, আই এম প্রাউড অফ ইউ রুমন। আই এম অলসো প্রাউড অফ মি তাথই। শার্লির কিছুই বুঝে আসলো না। তাথই ওর হাত ধরে টেনে ওকে নিয়ে বেরিয়ে যায়। ওরা চলে যেতেই কল আসে রুমনের নাম্বারে। একটা দীর্ঘশ্বাস ফেলে। রুমন মেসেজ চেক করলো। ওপাশের কথাগুলো মনোযোগ দিয়ে পড়ে জবাবটা লিখল, সমস্যা নেই, আপনি যে কয়দিন বলবেন আমি থাকতে পারবো ওখানে। সেমিস্টার ব্রেক চলছে। একজন অনেক বড় স্টেপ নিয়েছে আমার জন্য, আর আমি তাকে নিরাশ করব না। আই উইল ডু মাই বেস্ট। তাসদিদ শান্ত টিটুকে নিয়ে ক্যাফেটেরিয়ায় বসেছে।
পড়ানো সহ নানা দিক সামলাতে গিয়ে তাসদিদের কেটে গেছে এই কদিন। ক্যাফের টিভিতে নিউজ চলছে, সেদিকে শান্ত টিটুর গভীর মনোযোগ। তাসদিদের কানেও আসছে খবরটা। সেরকম আগ্রহ না দেখিয়ে চায়ের কাপে চুমুক দিল ও। শান্ত বলল, এই বেটা তো নোবেল পেয়ে যাবে এই বছর। দেখ, এরাও পড়াশোনা করে আর আমরাও। এরা পড়াশোনার পাশাপাশি আবিষ্কার করে, আর আমাদের দেশে পড়াশোনার পাশাপাশি কি শেখায়? ডিম ভাজার প্রণালী। ছ্যা। টিটু টিপ্পনি কাটল। শান্ত তাসদিদের দিকে তাকালো। ও অদ্ভুতভাবে হাসছে। ব্যাপারটা যেন পছন্দ হলো না শান্তর। বলল, তুই হাসছিস? তাসদিদ তেমনভাবেই হাসতে লাগলো। এবার টিটুও বলল, আসলেই তুই হাসছিস কেন তাসদিদ? এমন দু চারটি ইনভেনশন তো তোর মাথা থেকেও বের করতে পারিস। আমরা না হয় পড়াশোনা করি না, পড়লেও মুখস্থ গবেষণার ধার ধারি না, কিন্তু তুই তো চুপা রুস্তম। আগের ভার্সিটিতে এত না লুকিয়ে চুরিয়ে প্রজেক্ট করতি, এক্সপেরিমেন্ট করতি, কি পেলি তার বিনিময়ে? ওসবের বিনিময়ে আমাকে কিছু পেতেই হবে, আমি এমনটা তো ভাবিনি। তোরা কেন ভাবছিস? কারণ পেপেরুমিয়ার ডিএনএতে বায়োলুমিনেন্টর ডিএনএ রিকম্বিনেশনের আইডিয়াটা তোর ছিল। শান্তর কথা শুনে হুট করেই তাসদিদের মুখের হাসিটা গায়েব হয়ে যায়। আশপাশ তাকিয়ে জোরালো হাসলো তাসদিদ। বলল, কি বলছিস? আমার আইডিয়া কেন হবে? আর সে টরন্টোতে কেন? কেন যেতে পারবে না? তোর ডিপার্টমেন্টের প্রফেসরের ছেলে তো টরন্টোতে পড়েছে, তাই না? কি নাম যেন তার? জেন। টিটু বড় বড় চোখে একবার তাসদিদের দিকে, একবার টিভিতে তাকালো। লুচি পাতায় জীবদূতের উদ্ভাবক হিসেবে নিউজের হেডলাইনে যেই নামটা ভাসছে, তাসদিদ এক দৃষ্টিতে শান্তর দিকে তাকিয়ে আছে। টিটু কিছু বলার আগেই শান্ত কথা ঘোরালো। কোকের বোতলে চুমুক দিয়ে ট্যুরের পরিকল্পনা করতে লাগলো। কখন, কোথা থেকে, কিভাবে যাবে, খাবে, ঘুরবে, এইসব। সিনিয়র ব্যাচের রাজনৈতিক মুখ বলে পুরো গুরুদায়িত্বটা এসেছে ওর ওপর। ওকে বলতে দেখে টিটু কিছু বলার চেষ্টা করলো, কিন্তু এবার তাসদিদ থামিয়ে দিল ওকে। বলল, প্ল্যানের ফল খোঁজ টিটু, যতগুলো ফল্ট পাবে ট্যুরে তার 10 গুণ ডিসকাউন্ট দেবো তোকে। বাকি সব ভুলে গেল টিটু। মনোযোগী হলো শান্তর পরিকল্পনায় খুঁত ধরতে। শান্ত বলা শেষ করলে তাসদিদ টিটুকে বলল। টিটু গলা ছেড়ে বলতে শুরু করলো, আমি তোর হিসাবে 2টা জায়গায় ফল দেখলাম শান্ত। তুই যাওয়ার দিন ব্রেকফাস্টে কেক, আপেল আর জুস কেন রাখলি? ডিম কেন রাখলি না? আর ঝর্ণায় যাওয়ার সময় বললি টঙে চা খাবি। ওখানে গেলে কি শুধু চা খাওয়া যাবে পাগল? কিছু এদিক সেদিকের জন্য টাকা তোল। কথাটা বলে কা শব্দ করলো টিটু। ওর কথা শুনে তাসদিদ কপাল ডলার ভঙ্গিমায় মুখ লুকালো। শান্ত কিছুক্ষণ অবিশ্বাস্য চোখে টিটুর দিকে তাকিয়ে রইল। এরপর ওর দিকে আঙুল তুলে তাসদিদকে বলল, এটাকে কি করা যায় বলতো? ওখানে গিয়ে সমুদ্রে ভাসিয়ে দেব নাকি পাহাড় থেকে নিচে ফেলে দেব? কোনটা বেটার হবে? পাহাড় থেকে এমনভাবে ফেলবি যাতে নিচে সমুদ্রে পড়ে ভেসে যায়। প্লিজ এটা কর, আমি 2টারই এক্সপিরিয়েন্স নিতে চাই। টিটু দাঁত কেলালো। বোতল তুলেই ওকে মারার ভঙ্গিমা দেখালো শান্ত। টিটু হুড় মুড়িয়ে চেয়ার সমেত পিছিয়ে যায়। শব্দ করে হেসে দিল 3 জনে। তাসদিদ একটু পর হাসি কমিয়ে বলল, সেকেন্ড ইয়ার ফাইনাল শেষ হয়েছে শান্ত? না, পরশু ভাইবা শেষ। এদের জন্য ট্যুরের ডেট ডিলে করছিল টিচাররা। তাসদিদ মাথা ছাকালো। চায়ের কাপে চুমুক দিয়ে বরাবর তাকাতেই দেখলো শার্লি সিনিয়র এক মেয়ের পেছন পেছন ক্যাফেটেরিয়ায় ঢুকছে। সবসময় আলাদাভাবে চলা শার্লিকে আর একজনের পেছনে ঘুরতে দেখে কপাল কিঞ্চিত কুঁচকে আসলো তাসদিদের। শার্লির সামনের মেয়েটা এসে ওদের পাশের টেবিলে বসলো। শার্লিও হন্তদন্ত হয়ে ওর পাশে এসে বসে গেল। কিছু বলতে যাবে, মেয়েটা বলল, যাও আগে চা আনো, তারপর শুনছি। ওর এমন আদেশ শুনে শার্লি টু শব্দটাও করলো না। দ্রুত গিয়ে চা নিয়ে আসেও। তাসদিদের আগ্রহ বাড়ল। ও মনোযোগী হলো শার্লির দিকে। এপাশে টিটু শান্তকে ট্যুরের টি-শার্টের ডিজাইন দেখাতে ব্যস্ত। ওপাশে শার্লি বলল, আপু বুঝতেই পারছেন আমার সিজির অবস্থা করুন। ফার্স্ট ইয়ারে ভাইভাতে যে পরিমাণ বাস খেয়েছি সেটা আর এবছর খেতে চাইছি না। সেবার এক্সটার্নাল আমাকে মুখের ওপর অ্যাটিটিউড নিয়ে কথা শুনিয়েছিল, 2 আউট অফ 4 দিয়েছিল। এবার একটু ভালো করতে চাই আপু, প্লিজ হেল্প করুন প্লিজ। আপনি ছাড়া আর কোনো সিনিয়রের সাথে আমার তেমন যোগাযোগ নেই। আর আপনার গত সেমিস্টারের ভাইভাতে A+, একটু আমাকে হেল্প করুন আপু প্লিজ।
ব্যাপারটা বুঝে আসলো তাজদিদের। ভাইভা ম্যানার শেখার জন্য শার্লি এই মেয়ের পেছনে ঘোরাঘুরি করছে। মেয়েটা চায়ের কাপ হাতে নিয়ে গা ছাড়াভাবে বলল, ওকে ওকে, আমি তোমাকে কয়েকটা টপিক। আপু, পড়ার টপিক নিয়ে ঝামেলা নেই, ওটা আমাকে অথই কভার করে দেবে। আগের বার যা হয়েছে তা শুধু আমার বিহেভ। এক্স্যাক্টলি, ঠিকই করেছে। এক্সটার্নাল ব্যাত্তপের ব্যাত্তপ তুমি। ডি কেন দিয়েছে তারা তোমাকে? তোমার তো ফেল করা উচিত। হুট করে মেয়েটার ক্ষিপ্ত মেজাজ দেখে শার্লি পুরো বোকা বনে যায়। ওর বুঝে আসলো না এই মুহূর্তে তার এমন ব্যবহারের কী কারণ। আগের লাইনেই তো ওকে হেল্প করবে এমনটা বলেছিল। শার্লি কপাল কুঁচকে বলল, হ্যাঁ, কী সমস্যা আপু? একটু আগেই তো আপনি আমাকে হেল্প করতে চাইছিলেন, কি হলো হঠাৎ আপনার? কিসের আক্রোশ আমার উপর ঝাড়ছেন? মেয়েটা আরও তেতে উঠলো এবারে। রাগ নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, যা খুশি করো তুমি, টপিক নাও তোমার ওই তাথয়ের কাছ থেকে, আর ম্যানাটাও ওর কাছ থেকেই শিখে নিও। গো টু হেল্প, জাস্ট গো টু হেল্প। ব্যাগ নিয়ে হনহনিয়ে চলে যায় মেয়েটা। মেয়েটার রাগের কারণ বুঝে শার্লি কপাল চেপে ধরে। মেয়েটা চাইছিল ওর দেওয়া টপিক পড়ে ভাইবা দিকো, কিন্তু তার আগে ও তাথয়ের কথা বলে ফেলেছে। বলবেই না কেন? আগেরবার ভাইভাতে সবাই বলেছিল তাথয়ের বলা টপিকের বাইরে এক হরফও আসেনি, শুধু ও সুযোগ পায়নি জবাব দেওয়ার। তার আগে এক্সটার্নাল ওকে বেরিয়ে যেতে বলেছিল। আকুশা তোর সামনের চেয়ারে এসে বসে যায় তাজদিদ। শার্লি চমকে তাকায়। তাজদিদ টেবিলে আঙুল দিয়ে শব্দ তুলে বলল, হোয়াটসঅ্যাপ শার্লি, পরীক্ষার মাঝে ক্যাম্পাসে কেন? কাল পরশু ভাইবা না তোমাদের? আসসালামু আলাইকুম, কেমন আছেন তাজদিদ ভাই? নিজেকে সামলালো শার্লি। শান্ত টিটু নিজেদের মধ্যেকার কথা থামিয়ে তাজদিদের দিকে তাকিয়ে আছে। তাজদিদ হাসি মুখে সালামের উত্তর দিল, বলল, আলহামদুলিল্লাহ, আমি ভালো। তোমার কি অবস্থা বলো তো? থিওরি কেমন গেল? আর কেমন যাবে বলুন, যেমন স্টুডেন্ট তেমনই গেছে। দৃষ্টি নামিয়ে আস্তে করে জবাব দিল শার্লি। তাজদিদ মুচকি হাসল। টেবিলের সামনের কিছুটা মাথা ঝুঁকিয়ে ধীর স্বরে বলল, টেল মি আ থিং শার্লি, তোমাদের ক্লাসের টপাররা হেল্পফুল না? শার্লি তৎক্ষণাৎ চোখ তুলে চায়। তাজদিদের আগ্রহী চাউনি দেখে বুঝতে পারে কিছুক্ষণ আগে ও যে মেয়ের পেছনে পড়াশোনার বিষয় ঘুরছিল সেটা টের পেয়েছে সে। শার্লি স্বাভাবিক হয়ে জবাব দিল, না ভাই, এমনটা না। টপাররা প্রত্যেকে অনেক বেশি হেল্পফুল। তাথই, আলো, তুল্য, ওরা সবাই সবাইকে হেল্প করে। কিন্তু কেউ হেল্প তো তখনই করবে যখন তার কাছে হেল্প চাওয়া হয়, তাই না? আর আমি এমন সমস্যায় পড়েছি যে। একটা সিক্রেট বলি। তাজদিদ শার্লিকে শেষ করতে দেয় না। ওর এমন নোয়ানো আওয়াজ শুনে কিছুটা চকিত চোখে চায় শার্লি। তাজদিদ মুখের কাছে হাত নিয়ে গলার আওয়াজ আরও বেশি খাদে নামিয়ে বলল, আই হ্যাভ আ সুপার পাওয়ার। আমি যে কারো যে কোনো প্রবলেম সলভ করতে পারি। আমার কাছে সবার সব রকমের সমস্যার সমাধান আছে। তাজদিদের ছেলে মানুষই দেখে শার্লি শব্দ করে হেসে দিল। তাজদিদ তেমনই ফিসফিসিয়ে বলল, আরে আরে আস্তে হাসো। তোমার হাসি দেখে মানুষ যদি আবার এই সুপার পাওয়ার সম্পর্কে জেনে যায় তাহলে সবাই সবার প্রবলেম নিয়ে চলে আসবে আমার কাছে। দেখা গেল চোর এসে বলছে আমি চুরি করতে গিয়ে ধরা পড়ে যাই, এই সমাধান দিন। ডাকাত এসে বলছে আমি ডাকাতি করতে গিয়ে ধরা পড়ে যাই, সমাধান দিন। তুমি বুঝতে পারছো ব্যাপারটা জানাজানি হলে আমার শক্তির কেমন অপব্যবহার হতে পারে? শার্লি মজা পেল। নিজেও এবার ফিসফিসিয়ে বলল, ওকে, আমি কাউকে বলবো না। বিনিময়ে আমার প্রবলেমটা সলভ করে দিন তাজদিদ ভাই, প্লিজ। তাজদিদ পেছনের সিটে হেলান দিয়ে এসে বসল। শার্লি হেসে কথা বলছে ওর সাথে। পাশের টেবিলে বসে শান্ত টিটু তাজদিদ আর শার্লির কথোপকথন শুনতে পেল না। টিটু কপাল কুঁচকে বলল, কি চলে রে ওখানে শান্ত? শান্ত শার্লির হাসি মুখ থেকে দৃষ্টি সরালো না, কেবল মুগ্ধ হেসে বলল, কি চলে সেটা জানি না, তবে তাজদিদ একটা ম্যাজিক, এই কথাটার আবারও প্রমাণ পেলাম ওর সংস্পর্শে এসে। বায়ুক্যামের বিখ্যাত টম্বয় শালিও গালিও বিহেভ করতে শুরু করেছে দেখ। সাদা শার্ট কালো প্যান্ট কোট পরিহিত তুল্যকে গাড়ি থেকে বেরোতে দেখে দূরে দাঁড়িয়ে কানের পিঠে চুল গুজল আলো। নিজের দিকে তাকিয়ে সবুজাবো শাড়িটা পরখ করলো। কপালের টিপটা ছুঁয়ে দিয়ে আরও একবার ঠিকঠাক করলো। ভাইবার জন্য আজ মায়ের শাড়ি পরেছে আলো। আসার সময় বোন বলেছে ওকে টিপে মানাবে, তাই টিপও পরেছে।
আর যেহেতু এটুকু সাজগুজ করেছে, আলোর খুব ইচ্ছে হলো তুল্যকে এই শ্বাসটুকু দেখাতে। ও জানে ওর সীমা সীমিত, তুল্য আলফেজ ওর সীমা বহিস্থ, তাই তার চাহনি বাদে বাড়তি কোনো চাওয়া নেই ওর। ক্যাম্পাসে আসার পর থেকেই তুল্যকে খুঁজছে আলো। তুল্যকে আসতে দেখে চোখ ঝলমলো হয়ে ওঠে ওর, ভেতরটা অদ্ভুত খুশিতে পুলকিত হয়ে ওঠে। শাড়ির আঁচল দু হাতে এক মুঠো করে ও ঠায় দাঁড়িয়ে রয় তুল্যর চাউনি পাবার আশায়। তুল্য বুজোকে বের করলো। এতটা সময় গাড়িতে থাকার পর ছাড় পেতেই ছুট লাগায় বুজো। সোজা এসে আলোর পাশ উঠতে থাকে। আলো মুচকি হেসে বুজোকে কোলে তুলে নেয়, আর বুজো নড়চড় করতে থাকে। তুল্য এগিয়ে এসে দাঁড়ালো আলোর সামনে, চোখে সানগ্লাসটা খুলে বলল, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।